কিন্তু এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার না, এই সরকার হচ্ছে উপদেষ্টা সরকার, চুপ্পুকে উপদেশ দেওয়া। সেই ব্যবস্থা নতুন ব্যবস্থা হওয়া পর্যন্ত সে আছে, পুরনো ব্যবস্থা শেষ, নতুন ব্যবস্থা জনগণ তৈরি করবে। কারা তৈরি করবে? জনগণ তৈরি করবে। কোনো জাতীয় ঐক্যমত্য কমিশন করবে না, কিন্তু জনগণ করবে। জনগণ কি করে করবে এটা পরে আসছি। তাহলে ওই যে আপনার একটা পুরনো ব্যবস্থার পতন ঘটেছে, চলে গেছে, এখন নতুন একটা ব্যবস্থা যখন আসবে তখন কি হবে? এই যে পর্বটা, এটাকে বলে ইন্টারিম গভর্নমেন্ট, এটাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার না। আপনি কেন বারবার এই সরকার ব্যবহার করেন? এই সরকার হচ্ছে উপদেষ্টা সরকার। এই সরকার শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ নিয়ে গঠিত একটি সরকার। কিন্তু আপনারা বারবারই কিন্তু জনগণকে বিভ্রান্ত করেছেন আপনার সাংবাদিকরা। আপনি বিভ্রান্ত করার ফলে আজকে এই জটিলতা তৈরি হয়েছে। একটা ডক্টর ইউনূসকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আপনার বারবারই অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকার। এটা একটা উপদেষ্টা সরকার। এই উপদেষ্টা সরকারের কাজ কি? এই উপদেষ্টা সরকারের একটা মাত্র কাজ হলো যে চুপ্পুকে উপদেশ দেওয়া। তাদের উপদেষ্টা প্রধান হলেন প্রেসিডেন্ট, তারা তাকে উপদেশ দিবেন। এখন আপনি এই তথাকথিত ঐক্যমত্য কমিশন যা কিছু করেন, এটা কার কাছে যাবে? এই দলিলটা চুপ্পুর কাছে যাবে। আপনারা তো এটাই বানিয়েছেন। আপনারা তো 5 তারিখে গণ অভ্যুত্থানের পরে এরকম সরকারই বানিয়েছেন। তারপরে এই সরকারের পক্ষে এই ধরনের একটা এই ব্যবস্থাটা, পুরনো ব্যবস্থাটা টিকে রাখছেন, শেখ হাসিনার রাষ্ট্র টিকে রাখছেন আপনারা সকলে, রাখিয়ে তারপরে এটাকে বানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই করতে করতে আপনারা এই জায়গায় আসছেন। এই দেখেন একটা খুব সহজ শব্দ, কিন্তু বলার মধ্যে বিরাট আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। এখন স্বভাবতই এই ডক্টর ইউনূস তিনি নিজে অবশ্যই একটা আইনি বিরাট প্রবলেমে পড়ে গেছে। আপনি এই জাতীয় সনদ বলেন কি বলেন, এটা তো কোনো লিগের বৈধতা নেই। এটা আপনি ঘরে বসে 10টা লোক নিয়ে আলোচনা করতেই পারেন, এটা কোনো লিগের বৈধতা নেই। এটা তো কোনো গণপরিষদে বসে আলোচনা হচ্ছে না, এটা কোনো জাতীয় সংসদে বসে আলোচনা হচ্ছে না, এটা এইরকম একটা সবার মতন। তো আমরা যদি আজকে দাবি করি যে এখানে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি এবং এই সিদ্ধান্তকে আমাদের সাংবিধানিক বৈধতা দিতে হবে, এটা হয় নাকি রে ভাই? এইসব তামাশা চলে নাকি? পৃথিবীর কোথাও এগুলো আসে যে আমি এখানে বসে আপনার দিবেন, হ্যাঁ আমরা এটা সাংবিধানিক বৈধতা দিতে হবে। কেন দিব? হু আর ইউ? সাংবিধানিক বৈধতা একমাত্র দিতে পারে যদি জনগণ একটা গণপরিষদ নির্বাচন করে। সেই গণপরিষদে যদি সে কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে, সে তখন এটা সাংবিধানিক বৈধতা পায়। তাও অনেক সময় সাংবিধানিক বৈধতা পায় না, তখনও গণভোট বা রেফারেন্ডামের আপনার প্রশ্ন আসে। আচ্ছা, এখন আপনারা বারবার বলতেছেন গণভোট। গণভোট কে দেবে? এই সরকার কি এখতিয়ার আছে গণভোট দেবে? সে তো বলছে আমি এই সংবিধান রক্ষা করবো। কিসের গণভোট? তো আপনার এই যে দেখছেন আপনার শব্দ ব্যবহার করছেন, জনগণকে উত্তেজিত করতে কেন? যেহেতু আমাদের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমাদের সংবাদের তথাকথিত সুশীল এবং বুদ্ধিজীবীরা তারা লুটেরা, মাফিয়া শ্রেণীর দালাল। জেনে শুনে না, কিন্তু আপনাদেরকে যদি কোটি টাকা দিয়ে করাইতো আমি খুশি হইতাম, ঠিক আছে টাকা তো পাইছেন। আপনারা দালালি করতেছেন না জেনে, না জেনে, যে শব্দটা ব্যবহার দরকার নাই সেই শব্দগুলো আপনার সমাধানে ব্যবহার করেন। অথচ জনগণকে এডুকেট করা আপনাদের কাছে যে এই সরকার একটা উপদেষ্টা সরকার, এর কাছ থেকে আমাদের কিছু বেশি পাওয়ার নেই এবং তার উচিত হবে যত দ্রুত সম্পদ যদি কিছু উপদেশ দিবার থাকে সে দিয়ে যাবে ডক্টর ইউনূসকে। আমরা 5 তারিখে গণ অভ্যুত্থান করেছি এবং 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে আমাদেরই মধ্যে কেউ একটা অংশ একটা চরম বিশ্বাসঘাতকতা করেছে আমাদের। তারা সেই বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে হবে, কারণ গণ অভ্যুত্থানের পরে যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা অবিলম্বে। এবং তার কি ফর্মুলা ছিল? হ্যাঁ ছিল। আমরা তো বারবারই বলেছি তার ফর্মুলা খুব সহজ। আপনি যখনই এরকম একটা গণ অভ্যুত্থান হয় তখন এই গণ অভ্যুত্থানের পরে যে ক্ষমতাটা আসে এটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা। দেখেন এগুলো তো এই বসে বসে ইউনিভার্সিটিতে এগুলো কিন্তু শিক্ষা কথা। আমি আপনাদেরকে এগুলো বলতে যাওয়াটা আমার জন্য বেয়াদবি, কিন্তু কি করবো, উপায় নেই।